নিয়ম করে প্রত্যেক দিন আমরা পৌঁছে দিই আপনাদের দোরগোড়ায় প্রত্যেক দিনের বাছাই করা সেরা খবরগুলো। সেরকমই আজকে 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা খবর পৌঁছে দেব আপনাদের কাছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি খবর জানতে হবে আপনাদেরকে, তাই দেখতে থাকুন, জানতে থাকুন। এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেল। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে প্রত্যেক দিন নিয়ম করে আপনাদের কাছে আমরা এই ধরনের খবরগুলো পৌঁছে দিতে পারি, এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই গুরুত্বপূর্ণ খবরগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনি পেয়ে যাবেন প্রত্যেক দিন সবার প্রথমে। এই মুহূর্তে দেশ ও রাজ্য তোলপাড় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এসে পৌঁছেছে আমাদের কাছে। আপাতত মুক্তি পাচ্ছেন না 4 হেভিওয়েট নেতা, আপাতত থাকতে হচ্ছে জেলে। পরতে পরতে যেন নাটক। সারাদিন নিজাম প্যালেসে বসে থাকার পর ভার্চুয়ালি শুনানির পর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হলেও, নিম্ন আদালতে জামিন পেলেও অন্তর্বর্তী জামিনের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল হাইকোর্ট। মুক্তি পেলেন না ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। 4 হেভিওয়েটকে আপাতত থাকতে হচ্ছে জেলে। আগামী বুধবার পর্যন্ত প্রেসিডেন্সি জেলে 4 জনকে জেল হেফাজতে থাকতে হচ্ছে। রাতে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছে 4 অভিযুক্তকে বলে জানা যাচ্ছে। সোমবার সন্ধ্যায় বিশেষ সিবিআই আদালত অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলেও রাতেই সেই নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত মুক্তি পাচ্ছেন না ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে 4 জনকে নিজাম প্যালেসে হেফাজতে রেখেই বিশেষ সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপর সোমবার রাতেই প্রধান বিচারপতির বেঞ্চে ওই আবেদনের ভার্চুয়াল শুনানি শুরু হয়। পাশাপাশি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে নারদ মামলা পশ্চিমবঙ্গের বাইরে সরানোর ও আবেদন জানানো হয় সিবিআই এর তরফ থেকে। এরপরেই জানা যায় আপাতত বুধবার পর্যন্ত জেলেই থাকতে হবে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে। বিস্তারিত খবরে যাব। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ যে বুলেটিন সেখান থেকে আমরা যে তথ্য পাচ্ছি, সেখান থেকে জানা যাচ্ছে গত 24 ঘন্টায় রাজ্যে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট 147 জনের। যে 147 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়, তাদের মধ্যে উত্তর 24 পরগনা এবং কলকাতায় 37 জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া হুগলি এবং দক্ষিণ 24 পরগনায় 11 জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। অন্যদিকে নদিয়া, মুর্শিদাবাদে 8 জন করে কোভিড রোগী মারা গিয়েছেন। উত্তর দিনাজপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে 6 জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। জলপাইগুড়ি এবং হাওড়ায় 4 জন করে মারা গিয়েছেন। দার্জিলিং এবং 2 মেদিনীপুরে 2 জন করে রোগীর মৃত্যু হয়েছে। মালদহ, পুরুলিয়া এবং বীরভূমে 1 জন করে কোভিড রোগী মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে 13,431 জনের কোভিডে মৃত্যু হলে বলে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে। অন্যদিকে গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে 19,003 জন। রাজ্যপালকে রক্ত শোষক এবং পাগলা কুত্তা বলে তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পর থেকে জগদীপ ধনকরের সাথে রাজ্যের সংঘাত শুরু হয়ে গিয়েছে। প্রতি পদে নবান্ন বনাম রাজভবন লড়াই দেখেছে রাজ্যবাসী। 2021 নির্বাচনের পর সেই লড়াই আরও জোরদার হয়েছে। সেই মাত্রা আরও বাড়ে যখন নারদকাণ্ডে গ্রেপ্তারি এবং চার্জশিট পেশের জন্য সিবিআই এর আবেদনে চটজলদি অনুমোদন দিয়ে দেন রাজ্যপাল জগদীপ ধনকর। আর যার জন্য অনৈতিকভাবে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের 4 হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়। আর এই ঘটনায় রাজ্যপালকে নিশানা করেছেন আইনজীবী তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন নিজাম প্যালেসে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনেই রাজ্যপালকে রক্ত শোষক বলে তীব্র আক্রমণ করেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, রাজ্যপাল যা করছেন তা নিয়ম বহির্ভূত। রাজ্যপাল রক্ত শোষক
প্রাণীতে পরিণত হয়েছেন। তৃণমূলের পিছনে লেগেছেন রাজ্যপাল। আমরা আইনের পথে এগোচ্ছি। আমি শুধু আপনাদের একটা কথাই বলবো, এই রাজ্যপাল রক্তচোষা। এই রাজ্যপালের 1 মিনিটও আর দায়িত্বে থাকা উচিত নয়। পাগলা কুত্তার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছেন রাজ্যপাল। এদিন এমনই মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিদেশে করোনার ভ্যাকসিন পাচারের অভিযোগ আনল আম আদমি পার্টি। ভোট নিচ্ছেন ভারতের আর ভ্যাকসিন পাঠিয়ে দিচ্ছেন বিদেশে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি অন্যান্য দেশগুলোতে করোনার ভ্যাকসিন পাচারের অভিযোগ আনলো এবার আম আদমি পার্টি। আর সেই জন্যই গোটা দেশ জুড়ে দেখা গিয়েছে টিকার অভাব। অধিকাংশ মানুষই দ্বিতীয় ডোজ পাচ্ছেন না। প্রথম ডোজ নিতে গিয়েও হয়রানির শিকার হচ্ছেন দেশবাসী। এছাড়া দেশের একাধিক রাজ্যে টিকার পর্যাপ্ত যোগান পর্যন্ত নেই। রাজধানী দিল্লিও ভুগছে টিকার অভাবে। এমন অবস্থায় নাকি কেন্দ্রের তরফ থেকে আর টিকা দিল্লি সরকারকে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে, চলতি মাসে, এমনটাই জানানো হয়েছে। আর সেই ঘটনাতেই মোদী সরকারের উপর ব্যাপক চটেছে এবার আম আদমি পার্টি। তাদের দাবি, বাইরের দেশে ভ্যাকসিন পাঠানোর জন্যই দেশে করোনার ভ্যাকসিনেরই অভাব। এই কারণে সেরাম এবং ভারত বায়োটেকের ভ্যাকসিন অ্যালোকেশনের তথ্য জনসমক্ষে আনার দাবি জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া। সেই সঙ্গে আপের তরফ থেকে টুইটের মাধ্যমে একটি তালিকা প্রকাশ করা হয়, যেখানে দেখানো হয় যে নরেন্দ্র মোদী কোন কোন দেশকে করোনার ভ্যাকসিন পাচার করে দিয়েছেন। সিসোদিয়া জানিয়েছেন যে তাদের হাতে এখন যা টিকা মজুদ রয়েছে তাতে 18 থেকে 44 বছরের বয়স সীমার মানুষদের মাত্র 3 দিন টিকা দেওয়া সম্ভব। মুখ্যমন্ত্রী মমতার ভূয়সী প্রশংসায় মাতলেন বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বললেন, বিজেপি করোনার থেকেও ভয়ঙ্কর। গ্রেপ্তার করা হয়েছিল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে। রাজ্যের মন্ত্রী বিধায়কের গ্রেপ্তারিতে হুলস্থুল কাণ্ড পড়ে যায় শহরের সর্বত্র। উপরিউক্ত সকলে গ্রেপ্তার হতেই নিজাম প্যালেসে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা। এই ইস্যুতে এবার মুখ খুললেন প্রাক্তন বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এক পাশে যেমন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন তিনি, ঠিক অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন। এদিন বাংলার এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফের একবার প্রমাণ করে দিলেন যে তিনি ক্যাপ্টেন। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে যখন গোটা দেশ ত্রস্ত ভীত, ঠিক তখন বাংলায় রাজনীতি করছে বিজেপি। আসলে করোনা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর হচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি পার্টি। বৈশাখীর কথায়, আজ রাজ্যে করোনা ভাইরাস পরিস্থিতি সামলানোর জন্য ফিরহাদ হাকিমের দরকার রয়েছে, কিন্তু ঠিক সেই পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। গণতন্ত্রের জন্য আজ কালো দিন এবং লজ্জার দিন, এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রমাণ করে দিয়েছেন তিনি সবার মুখ্যমন্ত্রী, জনগণের মুখ্যমন্ত্রী, আমজনতার মুখ্যমন্ত্রী। কথা রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী। দুয়ারে রেশন প্রকল্প কার্যকর করতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। পৌঁছে যাবে আপনাদের বাড়ি বাড়ি এবার রেশন। লাইনে দাঁড়াতে হবে না, রেশন দোকানে গিয়ে বাড়িতে বসেই বিনামূল্যে পেয়ে যাবেন রেশন। ভোটের আগে ফাঁকা প্রতিশ্রুতি নয়, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার 10 দিনের মাথায় দুয়ারে রেশন প্রকল্প কার্যকর করার জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে জেলাশাসকদের নির্দেশও ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে নবান্ন। কোভিডে প্রিয়জনকে হারিয়েছেন, দিল্লি থেকে ক্রমাগত রাজনৈতিক চাপ আসছে, তবু নিজের কর্তব্যে অবিচল মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতিতে বাংলার ঘরে ঘরে রেশন পৌঁছে দিয়ে দুয়ারে রেশন প্রকল্পে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো তারই নির্দেশে। জেলা শাসকদের কাছে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, গ্রামে গ্রামে দুয়ারে রেশন প্রকল্প পৌঁছে দিতে ভিলেজ রিসোর্স পার্সনদের যুক্ত করা হবে। বলা হয়েছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 10 জনের একটি দল তৈরি করতে হবে। ভিলেজ রিসোর্স পার্সনরা থাকবেন সেই দলে। তারাই দুয়ারে রেশন প্রকল্পের যাবতীয় কাজ করবেন, বাড়ি বাড়ি পৌঁছে দেবেন রেশন। নাম নথিভুক্ত করা থেকে নির্দিষ্ট সময়ে রেশন পৌঁছে দেওয়া সব কাজই করবে সেই ভিলেজ রিসোর্স পার্সনরা। এর জন্য দিনপিছু 386 টাকা করে পাবেন ভিলেজ রিসোর্স পার্সনরা। তবে এর পাশাপাশি ভিলেজ রিসোর্স পার্সনদের যে সমস্ত অন্যান্য দায়িত্ব রয়েছে সেই কাজগুলো তার সাথে সাথে তারা চালিয়ে যাবেন। রাজ্য জুড়ে বর্তমানে রয়েছে কঠোর লকডাউন। দোকান বাজার খোলার সময় বেঁধে দিয়েছে রাজ্য সরকার। রেশন দোকানের সামনে লম্বা লাইন পড়ছে।
ভোটের আগেই মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন জুন মাস থেকে রেশনের জন্য রাজ্যবাসীকে আর লাইনে দাঁড়াতে হবে না, আর তাই দুয়ারে রেশন পৌঁছে যাবে বাড়ি বাড়ি। ক্ষমতায় ফিরেই সেই কথা রাখলেন মমতা। স্বপ্নের প্রকল্পকে বাস্তব রূপ দিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিলেন। করোনা আবহে লকডাউন চলাকালীন ফের তাদের গ্রাহকদের জন্য বিরাট বড় সুখবর দিল এয়ারটেল। বিনামূল্যে মিলবে রিচার্জের সুযোগ। করোনা পরিস্থিতিতে লো ইনকাম ইউজারদের জন্য সুখবর দিল এয়ারটেল। মোট 55 মিলিয়ন ব্যবহারকারীকে বিনামূল্যের দুর্দান্ত রিচার্জ প্ল্যান অফার করবে এবার এয়ারটেল সংস্থা। করোনা পরিস্থিতিতে যোগাযোগ অটুট রাখতে এয়ারটেলের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন ব্যবহারকারীরা। সংস্থার তরফে জানানো হয়েছে 49 টাকার একটি প্ল্যান বিনামূল্যে অফার করা হবে স্বল্প রোজগেরে গ্রাহকদের। নিশ্চয়ই ভাবছেন কি কি সুবিধা মিলবে তাতে। এতে থাকবে 38 টাকা টক টাইম, 100 MB ডেটা, যা ব্যবহারের মেয়াদ 28 দিন। এখানেই শেষ নয়, এয়ারটেলের 79 টাকা মূল্যের একটি প্ল্যান রয়েছে। করোনাকালে সেটিতে ডবল বেনিফিট দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করেছে এয়ারটেল। সেখানে সংস্থার তরফে জানানো হয়েছে লো ইনকাম ব্যবহারকারীরা করোনা পরিস্থিতিতেও যাতে প্রিয়জনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পারেন সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ। জানা গিয়েছে চলতি সপ্তাহে এই প্ল্যানের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এই প্রথম নয়, 2020 সালে প্রথম করোনা থাবা বসিয়েছিল দেশে। সেই সময়ও লো ইনকাম ইউজারদের কথা ভেবে আকর্ষণীয় প্ল্যান ফ্রিতে দিয়েছিল এয়ারটেল। রাজ্যে প্রধানমন্ত্রী শাসন জারি হয়নি, তাই রাষ্ট্রপতি শাসন জারি করার মরিয়া চেষ্টা। বিস্ফোরক এবার অভিনেত্রী সায়নী ঘোষ। সোমবার সকাল থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। লকডাউনের মধ্যেই নারদা মামলায় গ্রেপ্তার রাজ্যের 2 মন্ত্রীসহ প্রথম সারির 2 নেতা। বিষয়টি নিয়ে টুইটারে যথারীতি বিস্ফোরক সায়নী ঘোষ। শাসক দলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট ভাগ করে নিয়ে তার কটাক্ষ, প্রধানমন্ত্রী শাসন জারি হয়নি রাজ্যে, তাই এবার রাষ্ট্রপতি শাসন জারির মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। লকডাউনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের এই আচরণে বিস্মিত আহত সমস্ত রাজ্যবাসী। প্রতিবাদে পথে নেমে পড়েন শাসক দলের বহু কর্মী সমর্থকও। বিশৃঙ্খলা এড়াতে এরপরে দলীয় কর্মীদের সংযত থাকার অনুরোধ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার টুইট পোস্ট করার পাশাপাশি নেট মাধ্যমে তোপ দাগেন সায়নী ঘোষও। নাম না করে বলেন, হেরেও হুঁশ ফেরেনি তাদের। এবার রাষ্ট্রপতি শাসন জারি করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। বাংলা দখল করার কি মরিয়া চেষ্টা। প্রধানমন্ত্রী শাসনের চেষ্টা করে গোহারা হেরেছে, ধরাশায়ী হয়েছে বিজেপি। এবার রাষ্ট্রপতি শাসন জারির পরিকল্পনা। তারপরেই হুঁশিয়ারি অভিনেত্রীর, আমরাও দেখে নেব, জানিয়েছেন সায়নী ঘোষ। আগে রাজ্যে রাজ্যে ভ্যাকসিন পাঠান, পরে সিবিআই পাঠাবেন। কেন্দ্রকে খোঁচা রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী মিমির। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা গোটা দেশ। একদিকে যেমন ঝড়ের গতিতে সংক্রমণ ছড়াচ্ছে, তেমনই দেখা দিয়েছে বেড, অক্সিজেন আর ভ্যাকসিনের আকাল। এদিকে এই পরিস্থিতির মধ্যে রাজ্যের মোট 4 নেতামন্ত্রীকে গ্রেপ্তার করল সিবিআই। সোমবার সকালে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নবনির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী। ভ্যাকসিন না পাঠিয়ে রাজ্যে রাজ্যে সিবিআই পাঠানো হলো কেন, প্রশ্ন ছুড়েছেন তারা। খোঁচা দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। এদিন টুইট করে মিমি চক্রবর্তী বলেন, এবার সিবিআই, তারা কি ভ্যাকসিন আনছেন রাজ্যে? খোঁচা দিতে ছাড়েননি রাজ চক্রবর্তীও। তিনি টুইট করে বলেন, আগে ভ্যাকসিন পাঠান, বেঁচে থাকলে সিবিআই পাঠাবেন পরে। তার এই মন্তব্যকে সমর্থন জানান বিরসা মুন্ডা। প্রসঙ্গত, গতকাল সকালে চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দেয় সিবিআই। তার গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। এরপর তাকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। গ্রেপ্তার করা হয় 4 জনকে। অন্যদিকে সিবিআই দপ্তরে নিয়ে যাওয়া হয় সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে। পরবর্তীকালে তাদের গ্রেপ্তারও করা হয়। সর্বশেষে দেখে নেব ওয়েদার রিপোর্ট। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। প্রথমেই চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে। সর্বশেষ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার শুক্রবার নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গ জুড়ে। চোখ রাখবো এবার দক্ষিণবঙ্গের দিকে।
আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় উত্তর 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিও হতে পারে। পাশাপাশি আগামী 4-5 দিন দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে। বিদায় নিচ্ছি এখানে। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো এখানে শেষ করছি। ফিরে আসবে পরবর্তী মোস্ট ইম্পর্টেন্ট সিলেক্টেড গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন। অসংখ্য ধন্যবাদ।